প্রায় 2 দশক ধরে দেশান্তরে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। ৭১ টেলিভিশন এই 2 দশক ধরে তসলিমা নাসরিনের বাইরে থাকার জীবন নিয়ে কথা বলবার জন্য নয়াদিল্লিতে তার মুখোমুখি। সকলকে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ আয়োজনে ৭১-এর মুখোমুখি তসলিমা নাসরিন। কেমন আছেন আপনি? এই 2 দশক কেমন কাটলো? সেটা কি খুব অল্প সময়ের মধ্যে বলা যাবে? অনেক কিছু ঘটেছে জীবনে, তবে ভালো আছি। ভালো কি শারীরিকভাবে? দেশের বাইরে আছেন আপনি 20 বছর ধরে দেশে, মানে ভালো তো থাকতেই হবে, তাই না? লেখালেখি করতে হবে। এখন কি আমি কাঁদবো নাকি? কেঁদেছি অনেক, কিন্তু চোখের জল তো মুছতেও হয়েছে এক সময়। দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দেশে আর ঢুকতে দেয় না, তাই বলে কি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে? তা তো হবার নয়। আপনি বলছেন দেশে আপনাকে ঢুকতে দেওয়া হয় না, দেশে যাবার জন্য কি কোনো চেষ্টা আপনি করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই অনেক করেছি চেষ্টা। বাংলাদেশ দূতাবাসগুলোয় আমি গেছি, আমি আমার বাংলাদেশ পাসপোর্ট নবায়ন করতে চেয়েছি। আমার দরখাস্ত ওরা রেখেছে, কিন্তু বলেছে যে তাদের হাতে নেই, এটা বাংলাদেশ সরকারের হাতে। সুতরাং বাংলাদেশ সরকারের অনুমতি পেলেই তারা নবায়ন করবে আমার পাসপোর্ট। তো বাংলাদেশ সরকারের অনুমোদন কখনোই কোনো বাংলাদেশ দূতাবাসী পায়নি। তারপর আমার যে বিদেশি পাসপোর্ট আছে সেখানে আমি বলেছি ভিসা দিন, না, সরকারের অনুমতি নেই, তাই দেবে না। সেই সরকারের সাথে কখনো যোগাযোগের চেষ্টা করেছেন? অনেকে বলে যে আপনি চাইলে পরে দেশে ফিরতে পারতেন। এটা মিথ্যে কথা বলে অনেকে, যারা বলে তারা না জেনে বলে, মিথ্যে বলে। আমাকে সব রকমভাবে বাধা দিয়েছে এবং এখনও দিচ্ছে। সেই 20 বছর ধরে আজ অবধি তারা আমাকে বাংলাদেশ যাওয়ার ব্যাপারে কোনো সাহায্য করছে না। কেন তারা আপনাকে দেশে যেতে দেয় না? তা তো জানি না, ওদের কাছে জিজ্ঞেস করো। আমিও তো প্রশ্ন করছি, কেন দেবেন না? ওটা আমার দেশ, আমি কোনো ক্রাইম করিনি, কাউকে খুন করিনি। কেন আমার দেশ থেকে বাইরে থাকতে হবে? কেন আমি দেশে ফিরতে পারবো না? 20 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে তো অনেক পার্থক্য। এখন তো বাংলাদেশে অনেক উদার একটা অবস্থা, বিশেষ করে নারীর ক্ষমতায়নের জায়গা। এইটাকে আপনি কিভাবে দেখেন? না, সেটা শুনতে খুব ভালো লাগে। আমি লিখেওছি যে এত নারী মন্ত্রিসভায়, তো এটা তো সাধারণত কোনো খুব বেশি দেশে দেখা যায় না, না? তারপর অপোজিশন লিডারও নারী, প্রধানমন্ত্রীও নারী। আমি খুব গর্ববোধ করি, কিন্তু নারী হলেই যে তারা নারীর অধিকারে, নারীর স্বাধীনতা বা অধিকারকে সমর্থন করছে তা মনে হয় না আমার। তা করলে আমি নারী স্বাধীনতার উপর এতকাল ধরে লিখছি, না, 3 দশক ধরে লিখছি, তা আজকে আমাকে বাইরে থাকতে হয় কেন? আজকে আমাকে দেশে ঢুকতে কেন দেওয়া হয় না? খালেদা সরকারও আমাকে দেশে ঢুকতে দেয় না, হাসিনা সরকারও দেশে ঢুকতে দেয় না, তত্ত্বাবধায়ক সরকারও দেশে ঢুকতে দেয়নি। কেন? এতই যদি নারীর উন্নয়ন হচ্ছে, তা নারীর অধিকার নিয়ে যে লিখলো, এতকাল ধরে লিখলো, এতকাল মৌলবাদীদের অত্যাচার সইল, ফতোয়া সইল, যে মৌলবাদীরা নারীর অধিকারে বিশ্বাস করে না, তাকে আজ কেন কোনো নারী প্রধানমন্ত্রী দেশে ঢুকতে দিচ্ছে না? আবারও আপনার কি মনে হয় কোন ভয়টা তাদের মধ্যে কাজ করে তসলিমা নাসরিনকে নিয়ে? আমি জানি না কিসের ভয়। আসলে কি জানো, ভয় না, না দিয়েও পার পাওয়া যায়, সেই জন্যে দিচ্ছে না। না দিলেও কিছুই হয় না, কোনো ইন্টেলেকচুয়াল একটা কথা বলে না, কোনো প্রতিবাদ হয় না দেশে, দুটো মেয়ে পথে নামে না যে না, আমাদের অধিকারের জন্য যে লড়াই করেছিল সে আজকে দেশে নেই, কেন? তা কেন দেবে? সেই জন্য না দিয়ে পার পাওয়া যায় বলে দেয় না। আমার মত পছন্দ হয় না বলে কিছু মৌলবাদীর, কিছু ধর্মান্ধ লোকের, তাই আমাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, তাই আমাকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তো বাংলাদেশ নিজেকে দাবি করে সেকুলার রাষ্ট্র, তো কিসের জন্য দাবি করে? একজন সেকুলার রাইটারকে যদি দেশে রাখতে না পারে, দেশে ঢুকতে না দেয়, তাহলে কি রাইট আছে তার বলার যে আমি সেকুলার রাষ্ট্র? কিন্তু তখন তো একটা বাস্তবতা হয়েছিল, যে কারণে আপনি মানে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশ ছাড়তে বাধ্য করেছিল খালেদা সরকার। এই যে তারপরে দেশে যেতে চাইছি, অন্য মানুষ তো কেউ দেশে যেতে চাইতো না। যে দেশে এতগুলো ফতোয়া দেয়, যে দেশে মানুষ পাশে থাকে না দুঃসময়ে, সে দেশে কে যেতে চাইবে? কিন্তু তারপরও আমি যেতে চেয়েছি। কিন্তু আমি যে দেশে থাকার অধিকারের জন্য আমি যতদিন বাঁচি ততদিন লড়াই করব, দেশে থাকি বা না থাক, কারণ এটা আমার রাইট। কি অন্যায় আমি করেছি?
অন্যায় করলো, মানুষ অন্যায় করছে না, তারপরে তো দেশে থাকছে। কি অপরাধ করেছি? লিখেছি, বই লিখেছি, একটা বইয়ের লেখক। আমার কতগুলো বই ব্যান করেছে, সে ব্যানের বিরুদ্ধেও বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই। সেই দিক থেকে আমি পশ্চিমবঙ্গকে খুব ভালো মনে করি, কারণ অবশ্য সব দিক থেকে মানে পুরোটাই নয়। যেমন ধরো একটা বই ব্যান্ড হয়েছিল দ্বিখণ্ডিত নামে পশ্চিমবঙ্গে, তাই মানবাধিকার সংস্থা কলকাতার ওরা মামলা করেছে ব্যানের বিরুদ্ধে। তারপর 2 বছর পর হাইকোর্ট কিন্তু ওই বই থেকে ব্যান তুলে দিয়েছে। অবশ্য মমতা ব্যানার্জি কিছুদিন আগে আমার একটা মেগা সিরিয়াল ব্যান করে দিল টিভিতে, তার জন্য খুব একটা কিছু হয়নি, তবে বইয়ের ব্যানটা উঠে গেছে। অন্তত কেউ তো কিছু প্রতিবাদ করেছে। বাংলাদেশে কি মানবাধিকার সংস্থা বলে কিছু নেই না? আপনার কি মনে হয় বাংলাদেশে যদি কেউ একটা আইনি লড়াই শুরু করে, রিট আবেদন করে, তাহলে আপনার ফিরে যাওয়ার পথ? ফিরে যাওয়া না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এখানে ফিরে যাওয়ার কথার জন্য আমি কিছুই বলছি না। অন্যায় ঘটলে তার প্রতিবাদ কেন ঘটবে না একটা দেশে? সরকার অন্যায় করছে, বই ব্যান করছে, সরকার একটা মানুষকে, একটা লেখককে ঢুকতে দিচ্ছে না, এই অন্যায়ের প্রতিবাদ হবে না কেন? আপনার কি মনে হয় কেন আপনার পক্ষে প্রতিবাদ করছে না? আপনার এত বন্ধুরা সব এখন প্রতিষ্ঠিত। সেটা ওদের কাছে জিজ্ঞেস করো, আমি জানি না, সেটা আমারও বড় প্রশ্ন। আমার কথা হচ্ছে যে দেখো, পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থে অনেক কিছু করে। মৌলবাদীরা প্রোগ্রেসিভ সমাজ চায় না, তারা নারীর স্বাধীনতা অধিকারে বিশ্বাস করে না। যে লেখকরা নারীর অধিকারের পক্ষে বলছে বা যে নারীবাদী নারীর অধিকারের পক্ষে বলছে, মৌলবাদীরা তাদের বিরুদ্ধে যাবেই, তাদের বিরুদ্ধে মিছিল করবেই। সুতরাং আমরা জানি যে মৌলবাদীদের চরিত্র, আমরা জানি সরকারের চরিত্র, কিন্তু বুদ্ধিজীবীরা যখন নষ্ট হয়, যখন অন্যায়ের প্রতিবাদ করে না, যখন মুখ বুজে থাকে, যখন স্বার্থান্ধ হয়, তখন কিন্তু সমাজটা নষ্ট হয়ে যায়। কারণ বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কবি এরাই তো সমাজের মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করে। ওরা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজ থেকে বোধহয় আমার আর বেশি কিছু আশা করার থাকে না। তারপরেও আমি নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, এরা যদি প্রতিবাদ করে। আমার শোনো, আমার দেশে ফেরা, আমার দেশে থাকা খুব বড় ব্যাপার নয় আমার জন্য। মানুষের জীবন আর কদিন, কোথাও কেটে যাবে। দেশে আমার মা বাবাও নেই এখন, আত্মীয় স্বজন অনেক দূরে চলে গেছে। সুতরাং দেশে যাওয়ার জন্য যে আমি পাগল হয়েছি তা নয়, কিন্তু দেশে ফেরার অধিকারের জন্য আমি লড়াই চাই। এখন যদি ইয়াং জেনারেশন বুঝতে পারে, প্রতিবাদ করে। কিন্তু ইয়াং জেনারেশন কেউ নষ্ট করেছে আমার বিরুদ্ধে যা তা ভাষায় লিখে। মিডিয়া, এক ধরনের মিডিয়া ব্যবহৃত হয়েছে মানে আমার বিরুদ্ধে লেখালেখি করে। এই সেদিনও আমাদের সময়.com কাল রাতে আমি পেলাম একটা ফেক ইন্টারভিউ, যাচ্ছে তাই ভাষায় লেখা একটা ফেক ইন্টারভিউ, অ্যাজ ইফ যেন তারা আমার ইন্টারভিউ নিয়েছে। মিথ্যে কথা, ওরা নিজেরা বানিয়ে বানিয়ে আমার ইন্টারভিউ লিখেছে, লিখে পাবলিশ করেছে। আজকের সূর্যোদয়, প্রথম বার্তা, হাবি জাবি কী সব নামের মানে পত্রিকারা এরকম ছাপিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, আমার বই ছাপাচ্ছে যেটা আমার বই নয়। তো এখন মানুষ ওগুলো পড়ে কি ভাববে? ওরা ভাববে, ওরা তো জানে না যে এগুলো ফেক ইন্টারভিউ, ওরা তো জানে না যে এই বইগুলো আমার লেখা নয়, অন্যের লেখা, বাজে বাজে বই। তো ওরা এইরকম একটা খারাপ ধারণা পোষণ করছে। এখন ওরা যদি বুদ্ধিমান হয়, ওদের মধ্যে কেউ যদি বুদ্ধি থাকে, চোখ কান খোলা রাখে, তাহলেই বুঝতে পারবে এগুলো মানে কেউ বদমাইশি করেছে। আপনি বুদ্ধিজীবীদের নষ্ট বুদ্ধিজীবী বললেন, আবারও ওই প্রশ্ন, এই বুদ্ধিজীবীদের বড় একটা অংশ আপনার সতীর্থ ছিল, আপনার সঙ্গে একসঙ্গে তাদের লেখালেখি ছিল, অনেকের সঙ্গে বন্ধুত্ব ছিল, তারা কেন পরে আপনার সাথে নেই? জানি না। বিষয়টা কি এরকম যে আস্থাহীনতা? আস্থা কিসের আস্থাহীনতা? মানে আপনি আপনার আত্মজীবনীতে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক, যেটা গোপনীয় থাকবার এক ধরনের অলিখিত চুক্তি থাকে, সেটা বেরিয়ে আসার কারণে অনেকে বিব্রত হয়েছে। এরকম কোনো চুক্তি ছিল না কারোর সঙ্গে আমার যেটা অলিখিত থাকবে। আমার আত্মজীবনী লিখতে গিয়ে তো আমি আমার কথা লিখব, মূলত আমি আমার কথা লিখেছি। কিন্তু একা তো মানুষ চলে না, মানুষের আশেপাশে মানুষ থাকে, সমাজ থাকে, রাজনীতি থাকে, একটা রাষ্ট্র থাকে। আমি তো সবার কথাই লিখেছি। আমি যেভাবে ফিল করেছি, যা দেখেছি জীবনে, যা আমাকে নির্মাণ করেছে,
সেইগুলোর কথা আমি লিখেছি। আপনার কি মনে হয় যে আপনি ভেতরের নিজের গল্পগুলো বলেছেন বলেই তারা বিব্রত হয়েছে? অবশ্যই, কারণ যে মুখোশ পরে তো অনেকেই থাকে, আমি মানে আমি বলছি না যে সবাই মুখোশ পরে থাকে। আমি তো অনেক বন্ধুর কথা লিখেছি, অনেক মানুষ যাদের সঙ্গে মিশেছি ওদের কথা বলেছি, কীরকম ভালো ছিলেন তারা, না কীরকম আমাকে স্নেহ করতেন। এখন কিছু কিছু মানুষ তাদের মধ্যে হিপোক্রেসি ছিল, তো আমি সেগুলো তুলে ধরেছি, কিন্তু এরকম নয় যে আমি তাদেরকে খুব অপমান করেছি, তা নয়। কিন্তু আমি যেভাবে বুঝেছি, আমি যেভাবে দেখেছি, যে ঘটনাগুলো, যে অভিজ্ঞতাগুলো আমাকে তৈরি করেছে, সে কথাগুলো তো আমি আত্মজীবনীতে লিখবই। এখানে কাউকে হেয় করার জন্য নয়, বই আমি কাউকে হেয় করার জন্য লিখিনি। মানে একটা মানুষের জীবনে তো দুঃখ সুখ সবই থাকে, তো ঘটনা দুর্ঘটনা সবই থাকে, আমি সব কথা উল্লেখ করেছি। এবং আমি সেই সব লেখকদের মতো নই যারা অর্ধেক জীবন লেখে, কিছু লুকোয় কিছু প্রকাশ করে, তা নয়। আমি সব প্রকাশ করেছি, ভালো মন্দ সব প্রকাশ করেছি। আমি কি অন্যদের মতো নাকি, অন্য লেখকদের মতো বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা নিজের নামে জীবনে ঘটেছে বলে বড়াই করব? না, আমি ওরকম নই, শুরু থেকেই আমি ওরকম নই। আমি সত্য কথা বলার মানুষ। আমার নিজের বাবা মা যাদেরকে আমি এত ভালোবাসি তাদেরকেও আমি ছেড়ে দিইনি। যেখানে তাদের আমি দেখেছি যে অন্যায় হচ্ছে কিছুর, সেখানে আমি সেই সব লিখেছি। তার মানে অন্যায়ের প্রতিবাদ করেছি আমি। এই লেখালেখি তো আপনাকে একভাবে বন্ধুহীন করে দিয়েছে। সত্য কথার জন্য যদি বন্ধুহীন হতে হয় তাহলে বন্ধুহীনই হওয়া ভালো। আর যারা সত্যিকার বন্ধু তারা কিন্তু কাছে আসবে, যারা ফেক বন্ধু ওরা চলে যাবে। আমার জীবনে বারবার দুঃসময় এসেছে, আমি প্রমাণ পেয়েছি কারা আমার সত্যিকারের বন্ধু, কারা আমার আসলে বন্ধু নয়। এবং বইয়েতে তো আরও বেশি প্রমাণ পেলাম, কারণ বইয়ে আমি সত্য কথা লিখেছি বলে অনেকের রাগ হয়েছে। হ্যাঁ, অনেকের রাগ হয়েছে, বলছে অলিখিত চুক্তি। কারোর সঙ্গে অলিখিত চুক্তি থাকে না। আত্মজীবনী লিখছি, আমি সব কথা লিখব। অত অলিখিত, তারা যদি এত সাধু লোক হতো তাহলে লুকিয়ে লুকিয়ে কাজ করে কেন? যেই কথা মানুষ জানাজানি হলে তাদের অসম্মান হবে ভাবে, তাহলে এই অসম্মানের কাজ তারা করে কেন জেনে বুঝে? আমি কোনো কাজ করেছি তাতে তো আমার কোনো কাউকে জানাতে অসুবিধে হয় না। বাংলাদেশের মতো কনজারভেটিভ দেশে কি হবে তা জানি, তা জেনেও তো আমি লিখেছি আমার সম্পর্কের কথা। যারা নিজেদের অসম্মান নিয়ে ভাবছে তারা আমার চেয়েও খুব বড় কেউ, সম্মানিত কেউ। সারা পৃথিবীতে এত সম্মানিত হয়েছে তারা আমার মতো, তাহলে আমি নিজের সম্মানের কথা ভাবিনি কেন? আসলে মিথ্যে কথা বলে নিজের সম্মান অর্জন করা যায় না। সত্য কথা বলো, তাতেই সম্মান থাকবে, ভালো মানুষের কাছে সম্মান থাকবে। আর খারাপ লোক কি সম্মান দেখালো কি দেখালো না তাতে আমার বইয়েই গেল। লেখক তসলিমা নাসরিনের মুখোমুখি ৭১ টেলিভিশন বিশেষ এই আয়োজনে থাকুন আমাদের সাথে। নিচ্ছি একটা বিরতি। আছেন ৭১-এ, দেখছেন তসলিমা নাসরিনের সাথে ৭১ টেলিভিশনের বিশেষ আয়োজন, বিশেষ সাক্ষাৎকার, বিশেষ কথাবার্তা, সমাজ, রাজনীতি এবং নারীবাদ প্রসঙ্গে। লেখালেখি সাহিত্য তো আছেই, ধন্যবাদ থাকবার জন্য। তসলিমা নাসরিন, ধর্ম নিয়ে আপনার আক্রমণাত্মক লেখালেখি মানুষের ধর্মীয় অনুভূতিতে তো আঘাত করে। যখনই মানুষ সমানাধিকারের কথা বলেছে নারী পুরুষের, তখনই একদল যারা নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করে না তাদের মনে আঘাত লেগেছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তুমি যদি গণতন্ত্রের কথা বলো তাদের মনে আঘাত লাগবে। তাই বলে কি তুমি গণতন্ত্র আনবে না? সমানাধিকারে কথা বললে কিছু লোকের মনে আঘাত লাগবে বলে কি তুমি সমানাধিকার আনবে না সমাজে? সুতরাং এইসব ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এটা বলে আসলে গণতন্ত্রের বিরুদ্ধে, বাক স্বাধীনতার বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এক ধরনের এটা ষড়যন্ত্র। তার মানে কি বন্ধ করতে হবে? মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে হবে। ভিন্ন মত হলে তার ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে না, সব বন্ধ করে দিতে হবে। তার মানে এই যে মৌলবাদীরা একটা আমাকে চিহ্নিত করেছে, বলেছে যে ও ইসলাম বিরোধী, এই জিনিসটা কাজ করছে ওখানে। মানে আমি ইসলাম বিরোধী, সুতরাং আমার বাংলাদেশে থাকা চলবে না, আমার পশ্চিমবঙ্গে থাকা চলবে না। আরে আমি একটা লেখক, আমি
নারীর স্বাধীনতার কথা লিখি, নারীর বিরুদ্ধে যত নির্যাতন হয় তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। এখন আমাকে ইসলাম বিরোধী একটা আখ্যা দিয়ে এতকাল যে আমি নারী অপারেশনের বিরুদ্ধে আমি লিখেছি সবগুলোকে মানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা আর কি। এটা হচ্ছে নারী বিরোধীদের কাজ। আমি 40টা বই লিখেছি, একটা দুটো নয়, 40টা বইয়ের আমি কিন্তু ধর্ম নিয়ে কোনো বই নেই। ইসলাম ধর্ম এই, ইসলাম ধর্ম সেই নিয়ে আমার কোনো বই নেই। ধর্ম এসেছে আমার লেখায়। আমার ওই 40টা বই যেগুলো নারীর অধিকারের ওপর লেখা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লেখা, তাতে ধর্ম এসেছে। কারণ ধর্ম, পুরুষতন্ত্র, পুরুষতান্ত্রিক সংস্কৃতি বা কালচার কাস্টমস যাদের বলি, এইগুলো নারীর অধিকারের বিপক্ষে যায়। সুতরাং ওই প্রসঙ্গে ধর্ম এসেছে, অন্য সব ধর্মই এসেছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম ওয়ান অফ দ্য রিলিজিয়ন্স, যা সম্পর্কে আমি বিভিন্ন বইয়ে আমি মন্তব্য করেছি। কিন্তু সেটা প্রধান করেছে কারা? তারা যারা নারী বিদ্বেষী লোক, যারা পুরুষতান্ত্রিক লোক, যারা আমার কণ্ঠস্বরকে ভয় পায়, যারা মনে করে যে আমার লেখা পড়ে মানুষ বদলে যাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ নিজেদের সমান অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছে, সমতার ব্যাপারে সচেতন হচ্ছে। সচেতনতা চায় না। তারা মানুষকে, নারী পুরুষ উভয়কেই একটা অন্ধকারের মধ্যে ফেলে রাখতে চায়, যেখানে মানুষ কিছু জানবে না, প্রতিবাদ করবে না। আমি যেহেতু প্রতিবাদ করেছি, আমাকে সরিয়ে দাও, আউট করে দাও, বের করে দাও, তাহলেই এই আমার দ্বারা যে মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে প্রতিবাদ করছিল ওটা বন্ধ হয়ে যাবে। এটা আমার বেলায় শুধু নয়, এটা বাংলাদেশে শুধু নয়, এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে, সব নারীবাদী লেখকদের বিরুদ্ধে হয়েছে। বেগম রোকেয়া অনেক নন্দিত, আপনি নির্বাসিত, দুজনই নারী অধিকার নিয়ে লিখেছেন। কে বলেছে বেগম রোকেয়া? বেগম রোকেয়ার সময়ে তো অনেক বেশি নিন্দিত ছিল। ধরো আমার লেখা যখন মানুষ খুব পড়ছে, তখন হঠাৎ করে বেগম রোকেয়াকে আমদানি করা হলো। আগে বেগম রোকেয়ার নাম জানতো লোকে, হয়তো একটা প্রবন্ধ পড়তো, তারপর প্রচুর আমদানি করা হলো, প্রচুর বেগম রোকেয়া ছাপানো শুরু করতে লাগলো। কেন? তসলিমাকে চাপা দিতে হবে, ওকে কবর দিয়ে দিতে হবে। আমাকে কবর দিতে গেলে একজনকে কবর থেকে উঠিয়ে আনা হলো, সে হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে যা লিখেছে, ইসলাম সম্পর্কে যা লিখেছে, তা পড়লে আজকের মুসলমানরা ওকে জ্যান্ত পুঁতে ফেলতো। কিন্তু ওগুলো লেখা, তার ওইগুলো কথা বলা হয় না যে বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে কি বলেছে। ইসলাম ধর্ম সম্পর্কে বেগম রোকেয়া যা বলেছে তা আমিও বলিনি। এত ভয়ঙ্কর কথা বলেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বেগম রোকেয়া। আজকে যদি বেগম রোকেয়া থাকতো, তার অবস্থা আমারই মতো হতো, বা আমার চেয়েও খারাপ হতো। আমি মরে গেলে বহু বছর পর যখন একজন নতুন নারীবাদী বাংলাদেশে আসবে এই মৌলবাদী পুরুষতান্ত্রিক সমাজে, তখন তাকে কবর দেওয়ার জন্য আমাকে কবর থেকে তুলে আনা হবে, বলবে তসলিমা অত ভালো ছিল। এখন যা করা হচ্ছে এগুলো সাইকেল একটা, এসব পুরুষতান্ত্রিক নারী বিদ্বেষী সমাজে একটা এরকম সাইকেল তারা করে থাকে। এইগুলো একজন জ্যান্ত ভয়েসকে চাপা দেওয়ার জন্য, একটা জ্যান্ত ভয়েসকে মানে মেরে ফেলার জন্য, এগুলো তাদের কায়দা। আমি তো বেগম রোকেয়াকে সাংঘাতিক সম্মান করি। উনি তার সময় যা করেছেন তার তুলনা হয় না। তার অনেক লিমিটেশন ছিল, কিন্তু তারপরে তো 100 বছর কেটে গেছে, আমার মধ্যে সেই লিমিটেশন থাকবে কেন? উনি হয়তো হিজাব পরতেন, আমি হিজাব পরবো কেন? আমি তো নতুন জেনারেশনের না বেগম রোকেয়ার চেয়ে। এখন বেগম রোকেয়াকে আনা হয় কারণ হচ্ছে একজন মৃত নারীবাদী থাকা অনেক ভালো এদের কাছে, একজন জীবন্ত জ্যান্ত প্রতিবাদী, একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের চেয়ে। এই যে আপনি এত কিছু করলেন, এত প্রতিবাদ, এত লড়াই, দিন শেষে কি আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আমি তো প্রতিবাদ করতে পারছি, আমি আমার মতো করে কথা বলছি। আমি যদি সেই মেয়ে হতাম যে কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারছি না, আমার স্বামী আছে কথা বলতে দেবে না, আমি বেরোলে আমাকে কেটে ফেলবে, আমাকে যদি সেই পরিস্থিতির মধ্যে থাকতে হতো, তাহলে আমি খারাপ থাকতাম। আমি অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় দেখেছি মানুষ আমার কাছে এসে বলছে তোমার লেখা আমাকে শক্তি দেয়, সাহস যোগায়। বাঙালি নয়,
অবাঙালি, উপমহাদেশের নয়, সব বাইরের, ফ্রেঞ্চ মেয়ে, জার্মান মেয়ে, আমেরিকান মেয়ে, এরা বলছে। কিন্তু একটা মানুষের যেরকম প্রাপ্তি বুঝায়, মানুষের একটা সংসার থাকে, বন্ধন থাকে, সেটা তো আপনার জীবনে নেই। হ্যাঁ, আমার জীবনে হতো, আমি যদি এমন মানুষ পেতাম যে মেয়েদের স্বাধীনতায় বা অধিকারে বিশ্বাস করে, সমান অধিকারে বিশ্বাস করে। আনফর্চুনেটলি সেরকম মানুষ আমি পাইনি। তাতে কি, আমার প্রচুর বন্ধু আছে, আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে। একটা মানুষের কি একটা স্বামী সংসার থাকতে হয়? এগুলো তো সেই পুরনো ধ্যান ধারণা। মাতৃত্ব, সেটাও তো পুরনো ধ্যান ধারণা। মাতৃত্ব, একটা বাচ্চা তো আমার ইউটেরাস থেকে হওয়াতেই হবে কেন? এই যে সমাজ তৈরি করেছে যে মেয়েদের সতীত্বটা বজায় রাখতে হবে, মাতৃত্বটা বজায় রাখতে হবে, এইগুলো তো একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা একটা সিস্টেম, একটা রুল, যেখানে মেয়েকে বন্দি করেছে। মাতৃত্ব, সতীত্ব, একটা মেয়ের যদি পছন্দ হয় মাতৃত্ব, সে 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 বাচ্চা নেবে, আর যদি না হয় সে নেবে না। কিন্তু যদি না নেয় সে, তাহলে যেভাবে তাকে আক্রমণ করা হয়, তাতেই বোঝা যায় যে পুরুষতান্ত্রিক সমাজটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্করভাবে নারী বিরোধী। আপনাকে যদি নারী স্বাধীনতার মডেল ধরে নারীরা এরকম গণসিদ্ধান্ত নেয় যে তারা মাতৃত্ব চায় না, তারা সংসার চায় না, তারা সতীত্ব রক্ষা করতে চায় না, তাহলে আপনার মনে হয় না সমাজে অনেক বেশি অরাজকতার সৃষ্টি হবে? এইরকম আমি বলছি না যে মাতৃত্ব চাই না, আমি বলছি না যে মেয়েদের তোমরা সব বাচ্চা হানো বন্ধ করে দাও, তা বলছি না। একটা মেয়ে যদি ভালোবেসে বিয়ে করে, একসঙ্গে থাকে, তাতে আপত্তি কেন? কিন্তু একটা মেয়ে যেন দাসী না হয় কারোর, সেইটা বলি আমি। সে যেন সেক্স অবজেক্ট না হয়। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে কি দেখছি আমি? মেয়েরা হয় ভোগের বস্তু, নয়তো সন্তান উৎপাদনের যন্ত্র, নয়তো পুরুষের কৃতদাসী। এই তিনটে না হয়ে তুমি ভালোবেসে তুমি বিয়েও করতে পারো, একসঙ্গে সুখের সংসারও করতে পারো, তবে সেটা যেন সমানাধিকারের সংসার হয়, প্রভু দাসীর সম্পর্কের সংসার যেন না হয়। শরীরটা হচ্ছে, মেয়েদের শরীরটাকে এই পুরুষতান্ত্রিক সমাজ হচ্ছে সম্পত্তি করেছে। এটা পুরুষের সম্পত্তি, এটা সমাজের সম্পত্তি। তাই আজকে একটা মেয়ে কোথায় কার সঙ্গে গেল, কার সঙ্গে ঘুরলো, কার সঙ্গে শুলো, সেই হিসেব রাখে পরিবার প্লাস সমাজ। একটা পুরুষের বেলায় কিন্তু এরকম ঘটনা ঘটে না। বলছি কি, সেই জন্য অনার কিলিং বলে একটা ব্যাপার আছে। আমি অনার কিলিংকে অনার কিলিং বলি না, আমি বলি এটা মানে মেয়েদেরকে হত্যা করা। নারী বিরোধী সমাজ যখন মেয়েদেরকে হত্যা করে, হ্যাঁ, খুন করে, সেটাকে অনার কিলিং। আবার কি, কিসের অনার? মেয়ে, পুরুষতান্ত্রিক সমাজের অনারটা থাকে মেয়েদের ভেজাইনাতে। এটা খুব মানে শেমফুল, এটা তো হওয়া উচিত নয়। একটা সমাজে পুরুষ নারী দুটোই হচ্ছে এ হিউম্যান স্পিসিস। তোমরা একসঙ্গে একরকম অধিকার নিয়ে বাস করো, তা নয় মেয়েদেরকে দাবিয়ে রাখা হবে। যতদিন এই পুরুষতান্ত্রিক সমাজ থাকবে, ততদিন মেয়েরা এইভাবেই এই নারী বিরোধী, নারী বিদ্বেষী সমাজে বাস করবে। তসলিমা নাসরিন মানেই হচ্ছে ধর্ম বিদ্বেষী, এবং আরেকটি প্রতিশব্দ হচ্ছে পুরুষ বিদ্বেষী। কিন্তু আমরা আবার আপনার কথা থেকে শুনলাম সকল ধর্মের মানুষকে আপনি ভালোবাসেন। আমি মানুষের সে যে ধর্মের মানুষই হোক, তাদের পাশে আমি থাকি, তাদের প্রতি আমার কোনো বিরোধ নেই, বিদ্বেষ নেই। সে মানুষ খুবই ধর্মপরায়ণ হোক, খুবই ধর্মভীরু হোক, কেউ তার রাইট, তার অধিকার লঙ্ঘন করতে পারবে না। আমি তো হিন্দু ধর্মে বিশ্বাস করি না, আমি তো কোনো ধর্মেই বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষে বিশ্বাস করি, মানুষের অধিকারে বিশ্বাস করি। একজন হিন্দুর রাইট আছে তার মন্দির গড়ার, তার মন্দিরে যাওয়ার, পুজো করার, সে যদি চায়। একজন মুসলমানের অধিকারে আমি বিশ্বাস করি, যে অধিকার তার থাকবে মসজিদে যাওয়ার এবং নামাজ পড়ার। সেই অধিকারের জন্য আমি ফাইট করব। এই যে আমি লজ্জা লিখেছি, ওখানে যে মন্দির ভাঙা হয়েছে তার প্রতিবাদ করেছি আমি। কেন? আমি কি ধর্মে বিশ্বাস করি না? হিন্দু ধর্মের প্রচুর ব্যাপার আছে যেগুলো আমি অপোজ করি। ইসলাম ধর্মেরও আছে,
সব ধর্মেরই আছে, খ্রিস্টান ধর্মের আছে, আমি ধর্মেই বিশ্বাস করি না, কিন্তু মানুষের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। সে মানুষ নাস্তিক হোক আস্তিক হোক, মানুষের তো অধিকার থাকবে তার মতো করে জীবনযাপন করার। তার যদি ইচ্ছে করে ধর্ম পালন করার, তার সে অধিকার থাকা উচিত, এবং তার যদি ইচ্ছে করে ধর্ম পালন না করার, সে অধিকারও তার থাকা উচিত। এখন কিছু মৌলবাদী, ইসলামী মৌলবাদী আমাকে একটা লেবেল করেছে যে আমি ইসলাম বিরোধী। নয়, আমি শুধু ইসলাম বিরোধী নয়, আমি সব ধর্মেরই সমালোচনা করি, কিন্তু আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের বিরুদ্ধে আমার কোনো তো বিরোধ নেই। এরা মানুষ, সে মানুষের যে ধর্মই থাকুক না কেন, ওদের মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারো থাকা উচিত নয়। তসলিমা নাসরিন পুরুষ বিদ্বেষী, প্রয়োজনে পুরুষের কাছে থাকে, প্রয়োজন শেষ হলে সেই পুরুষকে ছুঁড়ে ফেলে, তার নামে বদনাম করে। তাই নাকি? এটা কে বললো? হাসবো নাকি কাঁদবো? আজকাল আর কাঁদি না, আজকাল হাসি এসব শুনলে, এখন হাসি পায়। একসময় যখন বয়স অল্প ছিল এসব শুনতাম, এগুলো তো নতুন কথা না, সেই লেখালেখির শুরুতে শুনছি, তখন খুব কষ্ট পেতাম, কাঁদতাম, চোখের জলে বালিশ ভিজতো, এখন হাসি। এইসব অনেক নারীবাদীর কাছে শুনেছি, পৃথিবীর সবাইকেই এসব বলে, কারণ যারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীর অধিকারে বিশ্বাস করে না, ওরা নারীবাদী লেখককে থামিয়ে দেওয়ার জন্য, ওদের আঘাত করার জন্য এইসব বলে যে তুমি তো পুরুষ বিদ্বেষী। এখানে আসলে পুরুষতান্ত্রিক সমাজটা যেহেতু নারী বিদ্বেষী সমাজ, সেহেতু অনেক আইন আছে, অনেক নিয়ম আছে এই পুরুষতান্ত্রিক সমাজের, যেগুলো নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেয় না, মেয়েদেরকে একটা যৌনবস্তু হিসেবে রাখে। সেটার সমালোচনা করা মানে যদি পুরুষ বিদ্বেষী হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন লোকেরা এইসবের মানে এইসব বলছে, এই নিন্দাটা করছে বা এই অপবাদটা দিচ্ছে। তারা মনে করছে যে এই অপবাদটা দিলে আমি বা অন্যান্য নারীবাদীরা আর এগোবে না, আর কথা বলবে না। এগুলো হচ্ছে পুরুষতান্ত্রিক ষড়যন্ত্র, এইসবে গা করার কোনো মানে হয় না। আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গে ফিরি। সম্প্রতি বাংলাদেশে হেফাজতে ইসলাম নামে একটা দলের উদ্ভব হয়েছে, এবং তারা হচ্ছে বিশাল জনসভায় প্রকাশ্যে বলেছে বাংলাদেশে নাস্তিকতাবাদের কোনো জায়গা নেই। আপনি আল্লামা শফী সম্পর্কে এর আগেও মন্তব্য করেছেন। এই রকম দেশে আসলে একজন তসলিমা নাসরিনের জায়গা আছে কিনা? একটা দেশে দেখো সব রকমের মানুষের জায়গা থাকা উচিত। একটা দেশে তো এরকম নয় যে শুধু এক ধরনের মতবাদওয়ালা মানুষ থাকবে, তা তো নয়, বিভিন্ন মতবাদ থাকবে, তাদের মধ্যে ডিবেট হবে না, যে কোন মানুষ কোন দিকটা পছন্দ করে, মৌলবাদী মতবাদ অথবা নাস্তিক্যবাদ অথবা কোনো অন্য কোনো স্ট্যান্ড, এইসব তো সব ধরনেরই তো থাকা উচিত মানুষের। মানে একটা দেশকে নাস্তিকতার জায়গা নেই বা একটা দেশে মৌলবাদের জায়গা নেই, তাও তুমি বলতে পারো না। আমি তো কখনো বলতে পারি না একটা দেশে মৌলবাদের জায়গা নেই। মৌলবাদ যদি মানুষ পছন্দ করে, জায়গা থাকবে না কেন? অবশ্যই থাকবে, তাদেরও অধিকার আছে। তারা যদি মৌলবাদী হতে চায়, তাদের রাইট আছে মৌলবাদী হওয়ার। এখন আমি যদি অন্যের অপকার না করি, অন্যের ক্ষতি না করি, হার্ম না করি, তাহলে তো ঠিক আছে। আমি যখন ধরো আমি মৌলবাদের বিরুদ্ধে লিখছি, আমি কিন্তু তলোয়ার নিয়ে রাস্তায় নেমে আমি কিছু করছি না, আমি ওদেরকে হুমকি দিচ্ছি না যে ওদেরকে মেরে ফেলবো। কিন্তু মৌলবাদীরা কি করছে? তারাও আমার লেখার বিরুদ্ধে লিখুক, আমি কোথায় কোথায় ভুল তারা দেখিয়ে দিক, এই জায়গাটায় আমি ভুল, মানুষ দেখুক, মানুষ পড়ুক। আমি একটা বই লিখেছি, তুমিও একটা বই লেখো, কিন্তু মৌলবাদীরা তা করে না। মৌলবাদীরা আসে আমাকে মেরে ফেলতে। তারা ফতোয়া দেয় যে কেউ যদি আমার গলাটা কেটে নিতে পারে, আমার মুন্ডু কেটে নিতে পারে, তাহলে এত এত টাকা দেওয়া হবে। তারা তো অন্যায় করে না। এটা তো অন্যের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করা নয়। এবং তুমি যদি একটা গণতান্ত্রিক দেশে বাস করো, তোমার তো অন্যের মত প্রকাশের অধিকারকে মূল্য দিতে হবে। আপনি তো তেঁতুল তত্ত্বের কথা শুনেছেন, আল্লামা শফী সাহেব বলেছেন বাংলাদেশের নারীদের সম্পর্কে। হ্যাঁ, এটা আমি লিখেওছি, তেঁতুল তত্ত্ব এরকমই তো ভাবছে। তেঁতুল তত্ত্ব মানে যে মেয়েরা তেঁতুলের মতো, তো
আচ্ছা, ও না হয় একটু তেঁতুল শব্দটা একটু অন্যরকম বলেছে, তেঁতুল শব্দের সঙ্গে তো সাধারণত খুব কম্পেয়ার করা হয় না, কিন্তু পুরুষতান্ত্রিক লোকেরা তো নানাভাবেই তো নানা উপমাই তো দিচ্ছে। মেয়েটা দেখতে কমলা লেবুর মতো, ওর গালটা ঠিক আপেলের মতো, এইসব বলছে না, বলছে তো। সে ফ্রুটস বা একটা বস্তুর সঙ্গে তুলনা করছে মেয়েদের। ওটা তো একই, মানে তেঁতুলটা খুব লাগছে গায়ে, কারণ তেঁতুলটা তো সাধারণত ইউজড হয় না, সেই জন্যে ব্যাপারটা তো একই, মেয়েরা যৌন বস্তু। কিন্তু এটা যখন কেউ বলে মেয়েদেরকে প্রকাশ্যে, তখন তো নিশ্চয়ই সেটা বললে কি, জিনিসটা তো প্র্যাকটিসড হচ্ছে বাংলাদেশের সমাজে। তুমি এত আল্লামা শফির উপর এত রাগ করছো কেন? জিনিসটা তো সবাই প্র্যাকটিস করছে বাংলাদেশের সমাজে, বললে আপত্তি কেন? মেয়েরা দেখতে এই ফ্রুটসের মতো, সুতরাং একে ঢেকে রাখলে ভালো, তাই না? বোরখা পরার কি, হিজাব পরার কারণটা কি? ঢেকে রাখো, সুন্দর জিনিস, একে খাওয়া যাবে, হ্যাঁ, তাহলে এই প্রপার্টিটা যার, সে ভোগ করবে, অন্যরা দেখবে না। তো ওগুলো যদি মানো, তাহলে এই কথা শুনলে খারাপ লাগে কেন? সমাজে প্র্যাকটিস হচ্ছে না? মেয়েদেরকে সমান অধিকার আছে বাংলাদেশে, কেন নেই? মেয়েদের ঘরে থাকতে হবে, মেয়েদের সতীত্বটা বজায় রাখতে হবে, তাই না? ব্যাপারটা তো তেঁতুলের মতোই ঘটনা। এই যে এইখানেই হিপোক্রেসি, তোমরা এটা প্র্যাকটিস করছো কিন্তু এটা শুনতে খারাপ লাগছে। লেখক তসলিমা নাসরিনের মুখোমুখি ৭১ টেলিভিশন বিশেষ এই আয়োজনে থাকুন আমাদের সাথে। নিচ্ছি একটা বিরতি। ৭১-এর বিশেষ আয়োজন তসলিমা নাসরিনের মুখোমুখিতে থাকবার জন্য ধন্যবাদ। প্রায় ৪ দশক ধরে আপনার লেখালেখি, লেখার এক একটা বাঁক খুঁজে পান কিনা, দেখতে পান কিনা? দেখো, আমি লেখালেখি শুরু করেছি ৭৩ সাল থেকে। তখন থেকে আমার লেখা কবিতা লিটল ম্যাগাজিনে বের হতো। আমার প্রথম কবিতার বই বেরিয়েছে ১৯৮৬ সালে, তারপর ১৯৮৯ সালে বেরিয়েছে দ্বিতীয় কবিতার বই নির্বাসিত বাহিরে অন্তরে। তখন থেকে তো আমি পত্রিকায় কলাম লিখি, সেই ৮৬ সাল থেকেই কলাম লিখি, ৮৬, ৮৭, ৮৮, ৮৯। তো ৮৯, ৯০-এর দিকে আরেকটা কবিতার বই বেরোলো। ৯১ আমার এই যে এতকাল ধরে ৮০ দশকের শেষ দিকে যে কলামগুলো লিখেছি বিভিন্ন পত্রিকায়, সেগুলো নিয়ে প্রথম বই বেরোলো, গদ্যের বই, সেটা হচ্ছে নির্বাচিত কলাম। সে বইটা তো আনন্দ পুরস্কার পেয়েছিল, সেটা প্রচুর মানুষও পড়েছে। একটা সমাজ একটা নাড়া খেয়েছিল তো, না খেয়েছিল, না হলে আমাকে বের করার জন্য পাগল হয়ে গিয়েছিল কেন? এই যে এত মানুষ পথে নেমেছিল, ৫০,০০০ লোক, কি আমার ফাঁসি চায়, ৪ লক্ষ লোকও পথে নেমেছিল সেই ১৯৯৪ সালের জুলাই মাসে, যখন ওরা লং মার্চ করলো আমার ফাঁসির দাবিতে। ৩ লক্ষ ৪ লক্ষ লোক পথে নামতো। মানে একটা মানুষকে মেরে ফেলার জন্য সমস্ত দেশটায় হরতাল ডাকা হলো, গাড়ি ঘোড়া বন্ধ থাকলো, অফিস আদালত বন্ধ রইল, ৭ দিন টানা হরতাল হলো। কি একটা মেয়েকে মেরে ফেলতে চায়, কি ওর লেখা আমাদের পছন্দ নয়, ওর মত আমাদের পছন্দ নয়। তারপর শেষে কি হলো? খালেদা সরকার আমার বিরুদ্ধে মামলা করলেন। কি মামলা? কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছি, সুতরাং আমার শাস্তি হবে। তখন তো আমি হাইডিংয়ে চলে যেতে বাধ্য হলাম। আমার লয়ারই বলেছিলেন, আমি বলেছি না, আমি ফেস করব, পুলিশ আসুক, অ্যারেস্ট করুক। বললো না, এটা ধর্মীয় অনুভূতির ব্যাপার, তোমাকে মেরে ফেলতেও পারে, পুলিশরাই মেরে ফেলবে, আর যদি জেলে নিয়ে যায় জেলের লোকেরাই মেরে ফেলবে। তখন ওই হাইডিংয়ে থাকতে হলো আমাকে ২ মাস, ১৯৯৪ সালের জুন জুলাই। তারপর অগাস্ট মাসে তো সরকার বেরই করে দিল। সরকার বের করে দিল কিভাবে? সরকার বের করে দিল, তুলে নিয়ে গিয়ে প্লেনে উঠিয়ে দিল চলে যাওয়ার জন্য। আর আমাকে বেল দেওয়া হয়েছিল এই শর্তেই যে আমাকে বেরিয়ে যেতে হবে, এটাও ছিল। তখন আমাকে আর কেউ আশ্রয় দিচ্ছিল না, কারণ ২ মাস তো একটা জায়গায় ছিলাম না, অনেকগুলো জায়গায় আমাকে রাখা হয়েছিল।
এক একটা বাড়িতে বেশি দিন করে নয়, তো বাড়িও পাওয়া যাচ্ছিল না। আর তুমি যদি আমার বই সেই সব অন্ধকার পড়ো, তাহলে ওই সময়ের 2 মাসের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা দেখতে পাবে। এত সব আমি বলছি যে আমার লেখা মানুষ যেমন ভালোবাসতো, কিছু মানুষ হয়তো ভয়ও পেত লেখাকে, মানে আমার লেখাকে, আমাকে। সেই কারণে আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা। না হলে তো নারীবাদ নিয়ে লেখা তো আরও অনেক লেখকই লিখেছে, তাদেরকে তো বের করার জন্য পাগল হয়ে ওঠেনি মৌলবাদীরা। তো আমাকে বের করার জন্য এত পাগল হয়ে উঠেছিল কেন? আমাকে ফাঁসি দেওয়ার জন্য এত পাগল হয়ে উঠেছিল কেন? ফতোয়াই বা দিয়েছিল কেন? আর কারো বিরুদ্ধে তো ফতোয়া দেওয়া হয়নি, মাথার দাম ধার্য করা হয়নি, আর কারো বিরুদ্ধেই নয়। আপনি বাংলাদেশের অনেক লেখকের বন্ধু, তাদের লেখা এখন পড়েন, তাদের সাথে যোগাযোগ হয়? খুব কম যোগাযোগ হয়, খুব কম আমি ওদের লেখা পাই। যদি পাই আমি পড়ি। আজকাল ফেসবুকে আমি বাংলাদেশের কিছু মানুষ লিখছে, নতুন কিছু লেখক পড়ছি। কেমন মনে হয় এই নতুন লেখকদের লেখা? কি ধরনের সম্ভাবনা দেখেন? এদের একটু অন্যরকম ভাষা দেখলাম, যে ভাষায় কথা বলছে সে ভাষায় লিখছে, সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। বাংলাদেশের কোন স্মৃতি সবচেয়ে বেশি মনে পড়ে? ভালো, খারাপ, আক্রমণ, হামলা? ওগুলোকে তো খুব ওগুলো ভাবতে তো আর ভালো লাগে না। অনেক কিছু ভালো আছে, যেমন বইমেলা, বইমেলা এলে খুব মিস করি। ফেব্রুয়ারিতে সবসময় যেতাম বইমেলায়, তো মানুষ লাইন ধরে সেই দাঁড়াতো, বই কিনতো, অটোগ্রাফ দিতাম। তোমরা তো তখন খুব ছোট বোধহয়, তো একটা সময় সেই রকম ছিল, প্রচণ্ড জনপ্রিয়তা ছিল। আবার বিরোধী দলও ছিল, মানে আমার বিরোধী দল, যারা আমার বিরুদ্ধে বইমেলায় মিছিলও করেছে, বই পুড়িয়ে দিয়েছে, বইমেলায় আমার বই পুড়িয়ে দিয়েছে। আবার মানুষ ভালোবেসে বই কিনেছে, অটোগ্রাফের জন্য অনেক দিন এসেছে, হয়তো সুযোগ পায়নি, নিয়েছে। আবার অনেক দূরের শহর থেকে আসতো শুধু চোখের দেখা দেখার জন্য। অনেক মেয়েরা এসে কাঁদতো যে তুমি আমার মনের কথা বলেছো, তুমি লেখা চালিয়ে যাও, তোমার লেখা আমাকে অনেক, আমার গল্প বলেছে, তুমি তোমার গল্প বলেছো, আসলে ওগুলো আমার গল্প, এগুলো বলেছে। এগুলো আমাকে প্রেরণা দিয়েছে। দেখো, আমি অনেক পুরস্কার পেয়েছি পৃথিবীতে, এই অনেক মানবাধিকার পুরস্কার, সাহিত্য পুরস্কার, নারীবাদী পুরস্কার অনেক পেয়েছি, ইউরোপ থেকে, আমেরিকা থেকে। এত সব, মানে আমি অনেকভাবে সম্মানিত হয়েছি, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার আমার মনে হয় যখন একটা মেয়ে এসে বলে তোমার লেখা আমাকে শক্তি দিয়েছে, তোমার লেখা আমাকে সাহস দিয়েছে, তোমার লেখা পড়ে আমি যে পড়া বন্ধ করে দিয়েছিলাম, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, সেটা শুরু করেছি। তোমার লেখা পড়ার পর আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, তোমার লেখা পড়ার পর নিজের সিদ্ধান্ত আমি নিজে নিচ্ছি, আমি অনেক বেশি সাহসী হয়েছি। ওটার চেয়ে বড় পুরস্কার তো আর কিছু নেই। মনে হয় যে দেশে থাকলে আরো অনেক বেশি লেখার উপাদান পেতেন। হ্যাঁ, তা ঠিক, দেশে থাকলে তো অনেক বেশি উপাদান পেতাম, কিন্তু সেটা থেকে বঞ্চিত হচ্ছি। বঞ্চিত কে করছে? বাংলাদেশ সরকার করছে। কারণ দেখো, আমাকে মেরে ফেলা হবে, আমার বিরুদ্ধে এতগুলো ফতোয়া আছে, এতগুলো মাথার দাম ধার্য করা আছে, তারপরেও আমি ফিরতে চাইছি, ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে ফিরতে চাইছি, তারপরেও এই দেশে ফিরতে চাইছি, কিন্তু আমাকে ফিরতে দেওয়া হবে না। আমাকে যে এই যে যেতে দিচ্ছে না, সেটা তো আমার নিরাপত্তার জন্য যে ওরা যেতে দিচ্ছে না তা নয়, বরং তাদের নিরাপত্তার জন্য যেতে দিচ্ছে না। তাদেরকে না আবার মৌলবাদীরা বলে যে তুমি তো ইসলাম বিরোধীকে ঢুকিয়ে ইসলাম বিরোধী, তুমিও ইসলাম বিরোধী, এই কথাটা বলে যদি, দুটো ভোট নষ্ট হয়ে যায় যদি, তাই হয়তো যেতে দিচ্ছে না। একটা মানববন্ধনও তো হয়েছিল মাঝখানে আপনাকে দেশে। সেটা খুবই অল্প কয়েকজন লোক, তবে যোগাযোগটা তো এখন কম, আমি জানি না। তবে ফেসবুকে ইদানিং আমি দেখছি কিছু তরুণ প্রজন্মের লেখায় আমি বেশ দেখছি যে খুব সম্ভাবনা আছে যে ওরা হয়তো বদলাবে সমাজটাকে, ওরা হয়তো বলবে যে কারো ভিন্ন মত থাকলেও সেই মতকে আমাদের শ্রদ্ধা করতে হবে, তার অধিকারকে লঙ্ঘন আমরা করব না। হয়তো হবে। আমি তো সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি।
যেখানে সুস্থতা, সমানাধিকার, সমতা এইসব আছে। তো আমার জীবনে হয়তো তা আমি দেখে যেতে পারবো না, আমি হয়তো আশাও করি না অতটা যে এইরকম স্বপ্ন আমি দেখি, যেরকম সুন্দর সুস্থ সমাজের স্বপ্ন আমি দেখি, কোনো বৈষম্যহীন সমাজের, কোনো নারীরা আর নির্যাতিত হবে না সেই রকম সমাজের, পুরুষরাও আর নির্যাতিত হবে না। কিন্তু নারীরা যে নির্যাতিত হয় এবং পুরুষরাও যে নির্যাতিত হয় সমাজে, দুটোর মধ্যে পার্থক্য আছে। নারীরা নির্যাতিত হয় তারা নারী বলে, পুরুষরা তো বিভিন্ন কারণে নির্যাতিত হয়, তারা পুরুষ বলে নির্যাতিত হয় না। তো এরকম বৈষম্যহীন একটা সমাজ হয়তো আমার জীবনে আমি দেখব না, কিন্তু হয়তো কোনো এক সময় সেই রকম একটা সমাজ হবে এই পৃথিবীতে, এরকম স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি বলেই তো লিখি, না হলে লিখতাম কেন? কেন বৈষম্যের বিরুদ্ধে লিখি, কেন নির্যাতনের বিরুদ্ধে লিখি? কারণ ওই রকম একটা সুন্দর সমাজ চাই বলেই তো লিখি, তাই না? না হলে আমি কেন অন্যদের মতো পার্টি করছি না, ওইখানে ঘুরে বেড়াচ্ছি না, আনন্দ করছি না? আমি কেন একটা ঘরের মধ্যে বসে লিখছি? স্বপ্ন আছে বলে তো লিখছি না। একটা সুন্দরের স্বপ্ন থাকলে মানুষকে হয়তো অনেক ভুগতে হয়, তাই আমি ভুগছি। কিন্তু এতে যে আমি আক্ষেপ করছি তা নয়। জীবনটাকে যদি আবার বলো যে কি করতাম পেছনে ফিরে গেলে, আমি ঠিক এইগুলোই করতাম যেগুলো আমি করেছি, এভাবেই বলতাম যেভাবে আমি বলেছি। কারণ আমি তো একটা সুন্দরের স্বপ্ন দেখছি, একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখে বলছি, সব লিখছি সব। 2 দশক ধরে দেশান্তরে থাকবার পরও দেশ নিয়ে তসলিমা নাসরিন ৭১ টেলিভিশনের সাথে ভাগাভাগি করেছেন তার ব্যক্তি জীবনের নানান ভাবনা চিন্তা, দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন, নতুন প্রজন্মের প্রতি তার আশাবাদের কথাও বলেছেন। ধন্যবাদ ৭১-এর সাথে থাকবার জন্য।